ওই গ্রুপের কিন্তু ঐতিহাসিকভাবে কোনো কন্ট্রিবিউশন বাঙালি জাতিকে মুক্ত করার ক্ষেত্রে আপনি কোথাও খুঁজে পাবেন না। আচ্ছা, ইটস নট ডকুমেন্ট। একটু শুনে আসি, আসছে আপনার কাছে। আপনার কি মনে হয় যে এই যে আপনি যদি একটা স্থিতিশীল পলিটিক্যাল এনভায়রনমেন্ট ফোরসি করতে না পারেন, উনি যেটা বলছেন আপনি প্ল্যান করবেন কী করে, আপনার ইনভেস্টমেন্ট প্ল্যান, আপনার ফিউচার প্ল্যান, আপনার বিনিয়োগের প্ল্যান, এইসব প্ল্যান তো করা যায় না। আপনাকে সেটা দেখতে পাচ্ছেন একটা কনস্ট্যান্ট মনে হচ্ছে একটা চাপের মধ্যে আছে সবাই, কেউ জানে না কি হতে যাচ্ছে সামনে। আমরা স্পেশালি যে ইলেকশন ইয়ারটাতে আমরা প্রচণ্ডভাবে ফেস করি, আমাদের সব আইটি থেকে সকল ক্ষেত্রেই ইনভেস্টমেন্টটা স্থবির হয়ে থাকে। কিন্তু তারপরে ইলেকশনের পরে আমরা দেখছি যে এখন আমরা সরকারের সর্বোচ্চ পর্যায়ের যেটা বললো অর্থমন্ত্রী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর জনাব সজীব ওয়াজেদ জয়সহ আমরা ইউরোপে, আমেরিকাতে, সিলিকন ভ্যালিতে বেশ কয়েকটা রোড শো করলাম, এবং যার ফলশ্রুতিতে এই গত 6 মাসে আমরা প্রায় $100 মিলিয়ন একটা আইটিতে ইনভেস্টমেন্টের কমিটমেন্ট পেলাম, এবং তারা অলরেডি আসছে। এবং আমরা দেখছি যে বেশ কয়েকটা ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানিজ, হ্যাঁ, বাংলাদেশে ব্রামার, বিডি ভেঞ্চার, এবং তারা কিন্তু আইটিকে ফোকাস করে ইনভেস্টমেন্ট কোম্পানি বাংলাদেশে করছে। কিন্তু আসলে এরকম আরও এটাকে $100 মিলিয়ন থেকে $1 বিলিয়ন নিয়ে যেতে গেলে আমাদেরকে মানে পলিটিক্যাল কমিটমেন্টটা এবং যে রাজনৈতিক স্থিতিশীলতা আমাদেরকে এনশিওর করতে হবে। সো এটা সবসময় একটা আমাদের দেশের জন্য থ্রেট। কিন্তু সেটি এই মুহূর্তে যে এনভায়রনমেন্টটা আছে সেখানে বড় বাধাটা কি দেখতে পাচ্ছেন? যে আর সাথে একটা মানে বিদেশিরা যখন আসে তখন তারা কি চায় বাংলাদেশে, কি ধরনের? একটু সাথে আরেকটু অ্যাড করি যে একটা খুব মানে মজার ব্যাপার কি, আমরা কিন্তু একটা অ্যাজ এ জাতি একটা ফক্সি নেশন, এবং আমরা কিন্তু জানি কিভাবে এই হরতাল, অবরোধ এগুলোর মধ্যে আমাদের কাজগুলোকে এগিয়ে নিয়ে যাওয়া, কারণ আমাদের কিন্তু প্রবৃদ্ধি কিন্তু কমে নাই, এবং এই যে গন্ডগোল এগুলো একটা প্যাটার্ন আছে। কিন্তু প্রবৃদ্ধি কমে নাই এমনকি বলে আমি অনেক আমার এই অনুষ্ঠানে বহু বক্তা বলেছে যে বাংলাদেশ এক ধরনের একটা জিডিপি ট্র্যাপের মধ্যে পড়ে গেছে, একটা 6 পয়েন্ট এর মধ্যে হবেই। কিন্তু বাংলাদেশকে যদি একটা মধ্যমায়ের দেশে নিতে হয় আপনাকে একটা জিডিপি জাম্প লাগবে, মিনিমাম 8% জিডিপির আপনাকে ই করতে হবে। কিন্তু আমাদের যে টার্গেট 2021 সালের মধ্যে আমরা বলি যে বাংলাদেশকে একটা মধ্যমায়ের দেশে নিয়ে যাব, সেটার জন্য যে প্রিপারেশন, যে ইনফ্রাস্ট্রাকচারাল সাপোর্ট প্রিপারেশন, এটার জন্য বিদ্যুৎ লাগবে, এটার জন্য গ্যাস লাগবে, এটার জন্য রাস্তা লাগবে, বিমানবন্দর লাগবে, এই যে জায়গাটি সেটি কতখানি আপনারা দেখতে পাচ্ছেন? যে আমার কাছে মনে হয় যে বিদ্যুতের দিক থেকে বেশ অগ্রগতি হয়েছে গত 5 বছরে, কিন্তু ইনফ্রাস্ট্রাকচার যে অন্য সাইড যদি বলি, মানে এখনও আমাদের নেশন ওয়াইড ইন্টারনেট কানেক্টিভিটি, কারণ এই যে কোম্পানিগুলো যখন ইনভেস্ট করবে ইন্টারনেট বা অনলাইন বেস কোম্পানি, তারা দেখতে চাবে যে সারা বাংলাদেশের মানে 16 কোটি মানুষের মধ্যে অ্যাটলিস্ট 8 কোটি মানুষের হাতে ইন্টারনেট পৌঁছে গেছে, যেটা এখন আসলে 3 কোটি আমরা বলি, কিন্তু প্রকৃত অক্ষে সেটা আরও কম। কত কম? 1 কোটির মতো মানুষ এই মুহূর্তে রেগুলারলি ইন্টারনেট ইউজ করছে। 3 কোটি যেটা বলছে তারা মাসে 5 মিনিটের জন্য একজন একটা ইন্টারনেট কোনো রিংটোন ডাউনলোড করলো, হ্যাঁ। কিন্তু আমরা মনে করি যে এটা খুব শিগগিরই এটা আগামী 5 বছরে 6-7 কোটিতে নিয়ে যাওয়া সম্ভব, এবং সেটার জন্য কিন্তু আমাদের এই যে ন্যাশনাল ওয়াইড ইনফ্রাস্ট্রাকচারটাকে ডেভেলপ করতে হবে। পলিসিগুলো, এই যে ভ্যালু অ্যাডেড সার্ভিস একটা গাইডলাইন বা একটা পলিসি কিন্তু বাংলাদেশের নাই। আজকে আপনার যদি এটিএন বাংলার যে কন্টেন্ট, এটা যদি আপনি মোবাইলের মাধ্যমে সেল করেন, এটার কিন্তু মেজরিটি রেভিনিউ টেলিকম অপারেটরে নিয়ে যায়, এবং একটা তরুণ উদ্যোক্তা সে যদি একটা মোবাইল অ্যাপ্লিকেশন তৈরি করে বা একটা সুন্দর কৃষকের জন্য একটা কন্টেন্ট নিয়ে আসে বা একটা স্বাস্থ্যর জন্য একটা কন্টেন্ট নিয়ে আসে, সে কিন্তু তার কোনো ইয়ে থাকে না, তার ইন্টেলেকচুয়াল প্রপার্টি থাকে না, সে কোথায় যাবে টেলিকম অপারেটরের কাছে গিয়ে হারিয়ে যায়। এই জন্য একটা বিটিআরসি এবং টেলিকম মন্ত্রণালয় তারা কিন্তু একটা গাইডলাইন তৈরি করেছিল, কিন্তু সেটাও বিভিন্ন রকম প্রেশারের কারণে মুক্ত হয়ে পড়েছে। আমি যে একটু আগে যেটি বলছিলাম যে জিডিপি ট্র্যাপের কথা, অনেকেই বলেন যে বাংলাদেশের এই মুহূর্তে যে জাম্প হতে গেলে যে ফ্যাসিলিটি লাগবে, ঢাকা চট্টগ্রাম 4 লেন, এটা বড় বিষয়, ইকোনমির জন্য একটা বড় লাইফ লাইন অফ দ্য কান্ট্রি। এইসব কাজ বছরের পর বছর ধরে ঝুলে আছে। একটা কন্টেইনার টার্মিনাল নিউ মোরিং আজকে 7 বছর বানিয়ে ফেলে রাখা হচ্ছে, কে ব্যবহার করবে এটাই ঠিক করতে পারা যাচ্ছে না। আমরা তো খুব সাধারণ অর্ডিনারি মানুষ। আমার জায়গা থেকে আমি একটা জিনিস বুঝি, অর্থনীতিতে একটা তত্ত্ব আছে, সেটা হচ্ছে যে আপনার থিওরি অফ স্যাচুরেশন, অর্থাৎ আপনি ঢাকা শহরে যদি আরও 4000 কোটি টাকাও যদি বিনিয়োগ করেন, তো ঢাকা শহর ইটসেলফ ইজ আ সাব ইকোনমি, বাংলাদেশের পুরো ইকোনমির ভিতরে এটা একটা সাবসেট, একটা বড় সেটের ভিতরে। আপনি যেখানে 4000 কোটি টাকা বিনিয়োগ করেন, যেহেতু ঢাকা শহরে অলরেডি বিপুল পরিমাণ বিনিয়োগ হয়ে আছে, এর ইফেক্ট ঢাকার যে জিডিপি মানে সাবসেটের যে জিডিপি খুব অল্প হবে। আপনার বাংলাদেশ 55,598 বর্গমাইল, এখানে উত্তরবঙ্গে কিছুই এখন পর্যন্ত হয়নি।
আপনি ওই স্যাচুরেশনের তত্ত্বটাকে মাথায় নিয়ে যদি উত্তরবঙ্গে আপনার ডেভেলপমেন্ট রাউটটা শিফট করে দেন, তাহলে যেটা হবে যে ওই সাব ইকোনমিতে জিডিপি বলতে কিছুই নাই। যেই মুহূর্তে আপনি 2000 কোটি টাকা ইনভেস্ট করলেন, ইট উইল স্ট্যান্ড আউট লাইক এ সোর থাম, এবং তার সাবসেটে জিডিপি গ্রোথের কন্ট্রিবিউশনটা আপনার টোটাল দেশের জিডিপিতে এত বেশি হবে যে আপনি 6.5% করলে হবে না, 6.5% ছেড়ে আপনি 8.5 যাবেন। তাহলে আমরা ডিসেন্ট্রালাইজ করছি না কেন এখন? এটা তো আই এম নোবডি টু আনসার অন দ্যাট। মানে ঘটনা আপনারা তো সরকারি দলে আছেন। না, সরকারি দলে আছি, বাট সেটা তো মাননীয় অর্থমন্ত্রীর বিবেচনায় আসবেন নিশ্চয়ই। উনি অন্য কিছু জানেন বা বুঝছেন, হয়তো অন্য বাধা আছে। তবে একটা কথা একটু তো একটা কথা আমি একটু এখানে রিটারেট করতে চাই আর আইটি ইন্ডাস্ট্রির কথা, সেটা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প আজ থেকে 4-5 বছর একটা খুব দামি কথা বলছেন। উনি বলছেন, দেখেন, আইটি ইন্ডাস্ট্রি উইল গ্রো, আইটি ইন্ডাস্ট্রি মাল্টি-বিলিয়ন ডলার ইন্ডাস্ট্রি হবে, বাট হাউ অ্যান্ড ওয়েন? ইট ইজ অনলি ওয়েন আইটি ইন্ডাস্ট্রির পিছনে ট্যাঞ্জিবল কিছু গুডস অ্যান্ড সার্ভিসেস থাকবে। তো বাংলাদেশে আইটি ইন্ডাস্ট্রি এখন গ্রো করবে ঠিক, কিন্তু বাংলাদেশের ওভারঅল যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, অর্থাৎ আরএমজি, লেদার, টি, অন্যান্য যেসব সেগুলো যদি গ্রো না করে, একটা জায়গায় গিয়ে কিন্তু আইটির গ্রোথ মন্থর হয়ে যাবে। আপনার ইন্ডাস্ট্রিকে সার্ভিস করার জন্য, সো ইউ নিড সামথিং ট্যাঞ্জিবল। এখন আপনার অনুষ্ঠানে আপনি আমাদেরকে সুযোগ দিয়েছেন, আমরা পরিচয় আছি, সরকারি দলের সাথেই আছি। সরকারি দলও এক একজনের এক মতামত থাকে, না থাকতেই পারে, সেটা তো ডেমোক্রেসির বিউটি। দলের মধ্যেও নানা রকম ভিন্ন মত থাকবে, নানা রকম মতামত থাকবে। কিন্তু আমি একটু আমাদের সময়ও শেষের দিকে আমি জানতে চাই আপনার কাছে যে এখনকার যে সামগ্রিক ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল অ্যান্ড সিচুয়েশন, এগুলো তো একটার সাথে একটা রিলেটেড। জি, কি দেখছেন, হোয়াট ইউ ফোরসি ইন ফিউচার? আমি খুব অপটিমিস্টিক, আমি আশাবাদী, এবং আমি মনে করি যে যেই প্রতিক্রিয়াশীল শক্তিটি 5ই জানুয়ারির আগে বাংলাদেশকে একটি অনিশ্চিত দিকে ঠেলে দিচ্ছিল, দে আর অ্যাট বে। তারা নিজেরাও রিয়েলাইজ করছে যে তাদের এই পুরানো দিনের প্রতিক্রিয়াশীল হওয়ার যে স্ট্র্যাটেজি বা পন্থা, তা দিয়ে বাঙালিকে তারা এখন রাস্তায় নামাতে পারবে না। বিকজ থ্যাঙ্কস টু শামীম ভাই অ্যান্ড তাদের মতো যারা আইটির সাথে যুক্ত, আজকে ইনফরমেশনটা এত ইজিলি অ্যাভেলেবল হয়ে গেছে যে আপনি একটা ইয়াং ছেলেকে বলবেন যে কাম ফাইট উইথ মি, আমার সাথে তুমি যুদ্ধ করো, সংগ্রাম করো, আন্দোলন করো, তার কিন্তু ওই শক্তি বা ওই বিবেচনা বোধ সে প্রয়োগ করে একটু ইউটিউবে গিয়ে একটু নিজে রিসার্চ করে দেখবে যে শুড আই গো অর শুড আই নট, একটু গুগলে গিয়ে দেখবে যে শুড আই গো অর শুড আই নট। না, এটা একদিক থেকে যেমন সত্যি জনাব রাশেক রহমান, কিন্তু আবার একই বাস্তবতার আজকালকে আমরা দেখতে পাচ্ছি যে আধুনিক দেশের ছেলেপিলেরাই আবার ওই ভৌতিক চিন্তার দিকে চলে যাচ্ছে। আপনি যদি দেখেন যে ব্রিটেন কিংবা আমেরিকাতে এক্সট্রিমিজম যেভাবে ডেভেলপ করছে, ইভেন আইএসএ যুদ্ধ করছে, ইসলামিক স্টেটে যুদ্ধ করছে লন্ডন থেকে পড়াশোনা করা ছেলেপিলেরা, এবং এর মধ্যে বাংলাদেশি ছেলেপিলেরাও আছে। সো ওই বাস্তবতাটাও আছে এখন, আবার মানুষের মধ্যে গোরামি এগুলো ফিরে আসছে। মানুষ কিন্তু জন্মগতভাবে দুটো জিনিস খুঁজে, একটা হচ্ছে যেটা বললেন অলৌকিক স্পিরিচুয়াল যেই একটা বিইং, মানে আমি স্পিরিচুয়াল হব বা ডিভিনিটির দিকে আমি একটু ধাবিত হব, ওখান থেকে গোড়ামিটা আসে, অন্ধত্বটা আসে। আবার আরেকটা জিনিস খুঁজে, সেটা হচ্ছে নেতৃত্ব। শিওর, আমি আপনার সাথে ডিবেট করি না, যদি আমরা ঠিক মতো নেতৃত্ব না দিতে পারি তাহলে বিস্ফোরণ হতেই পারে, এটাই স্বাভাবিক। হ্যাঁ, তবে ইংল্যান্ডে আপনি যেটা দেখছেন যে ইংল্যান্ডে পড়ালেখা করার পরেও কেউ গোঁড়া হচ্ছে, মৌলবাদী হচ্ছে, এই মৌলবাদিতা শুধুমাত্র ইংল্যান্ডে না, দিস এলিমেন্ট অফ ফান্ডামেন্টালিজম পৃথিবীর সব দেশেই এক্সিস্ট করে, এবং না বাংলাদেশেও এক্সিস্ট করছে। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মতো ছেলেপেলেরা তারা এখানে যে ধরনের এক্সট্রিমিজম, সেটার জন্য আবার কারণটা হচ্ছে কি যে আমরা ফিলসফি বেসড এডুকেশন সিস্টেম কিন্তু চালু করছি না। আমরা কি করছি, এসএসসি পাস করো, এইচএসসি পাস করো, বিবিএ করো, এমবিএ করো, একটা চাকরি নাও। নো, দের ইজ নো ফিলসফি। একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে বিবিএতে হাজার হাজার ছেলে মেয়ে, আপনার দর্শন কে পড়বে, গণিত কে পড়বে, সোশিওলজি কে পড়বে? নাই। দ্যাট ইজ রং। নট অনলি দ্যাট, আমি নিজে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়েছি, আমাকে একটা কোর্স করানো হয়েছিল, নাম হচ্ছে সোশিও ইকোনমিক প্রোফাইল অফ বাংলাদেশ, যেখানে বাংলাদেশের স্বাধীনতার কথা নাই, বাংলাদেশ কেন স্বাধীন হলো সেই কথা নাই, বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা কি সেই কথা নাই। আপনি যে কোনো বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কনভোকেশনে যাবেন, যিনি ভ্যালিডিক্টোরিয়ান হন, আমাকে দর্শকরা আশা করি মাফ করবেন, আপনি তার বক্তৃতা শুনবেন, তার বক্তৃতায় তার পিতা মাতা শিক্ষক বিশ্ববিদ্যালয়ের কথা আছে, সমাজের কথা নাই, রাষ্ট্রের কথা নাই। This is the kind of education system that we are having. আমাদের গোড়ায় গলদ আছে, যাও এদিন আরেকদিন আলাপ করা যাবে, এটা বহু বছর ধরে আরেকদিন আলাপ করা যাবে, এটা নিয়ে অনেক মতো দেশে, জাপানের মতো দেশগুলোতে ছোট বাচ্চাদের একটা বড় সময় পর্যন্ত শুধু মোরাল ভ্যালুস, এথিক্স, এই শিক্ষাটা দেওয়া হয়, অন্য কিছু পড়াশোনাটা পরে হয়। আর বাংলাদেশকে কেউ আটকে রাখতে পারবে না, এই কারণে একটা তো আমরা ডেমোগ্রাফিক ডিভিডেন্ড পেয়েছি, আমাদের দ্য কান্ট্রি ইজ পাওয়ার্ড বাই ইয়ুথ।
3 কোটির বেশি ছেলেমেয়েরা এখন প্রাইমারি সেকেন্ডারি টার্সিয়ারি এডুকেশন সিস্টেমের মধ্যে আছে এবং তারা এসএসসি এইচএসসি পাস করছে এবং পৃথিবীটা আমাদের অনেকটা হাতের মুঠোয় চলে আসছে অনলাইন আউটসোর্সিং টেকনোলজি বিভিন্ন ক্ষেত্রে। এই যে কিছুদিন আগে এই যে ইউরোপ মনিটর তারা আমাদের বাংলাদেশকে প্রথম 5টা 4th ইমার্জিং নেশন হিসেবে গ্লোবালি তারা সিলেক্ট করেছে। আমরা কিন্তু চায়না জাপান তাদের সবাইকে দেখছি তারা কিন্তু এখানে শিফট করতে চাচ্ছে, তারা এখন ভিয়েতনাম বা ওগুলোর পরে ইটস ভেরি ইন্টারেস্টিং। আমরা যখন এই অনুষ্ঠানটা করছি তখন আর কদিন পরেই জাপানি প্রধানমন্ত্রী বাংলাদেশে আসবেন, শিনজো আবে। আপনি জানেন যে দে আর ভেরি মাচ ইন্টারেস্টেড টু হিস্টোরিক ঘটনা ঘটবে এবং তারা মানে মাল্টি বিলিয়ন ডলারের বাংলাদেশে ইনভেস্ট করতে চায়, তাদের ফ্যাক্টরিজ তাদের আইটি কোম্পানি সব তারা এখানে শিফট করতে চায়। সো আমাদের জন্য একটা স্বর্ণ সুযোগ রয়েছে। এক লাইনে যদি আমরা দুজনের কাছে আসবো যে কি করা উচিত বাংলাদেশের কোন বিষয়টা, এক লাইনে কি ফোকাস করা যায়, কেমন বাংলাদেশে কি করা উচিত আপনি আসবেন তারপর এক লাইনে যদি বলি আমাদের সবচেয়ে ফোকাসটা এই মুহূর্তে করা দরকার শিক্ষা। আমরা যদি বিজ্ঞান মনস্ক আমরা আধুনিক শিক্ষা এবং ক্রিয়েটিভিটি আমরা সৃজনশীলতা কাজে লাগাতে পারি, শিক্ষায় যদি আমরা এই জনসংখ্যাকে আমরা ইনভলভ করতে পারি তাহলে আমাদের অগ্রযাত্রা কেউ ঠেকাতে পারবে না। রাশেক রহমান, আমাদেরকে এই মেসেজটা প্রকাশিত করতে হবে যে একটা মহৎ জাতি হিসাবে আমাদেরকে প্রকাশিত হতে গেলে আমাদের পাস্ট, প্রেজেন্ট এবং ফিউচার এর ভিতরে একটা সিনার্জি আনতে হবে এবং আমাদের লেখাপড়া, রাজনীতি, ব্যবসা বাণিজ্য, আমলাতন্ত্র প্রতিটা জায়গায় একটা কোঅর্ডিনেশন আনতে হবে যে আমরা এমন একটা জাতির অংশ যারা যুদ্ধ করে দেশ স্বাধীনও করতে পারি, আমরা এমন একটা জাতির অংশ যেখানে আমাদেরকে তলাবিহীন ঝুড়ি বলার পরও আমরা এত বছর টিকে থাকতে পারি এবং 6.5% জিডিপিও করতে পারি এবং আমাদের ছেলে মেয়েদের ভিতরে একটা জাগরণ সৃষ্টি করতে হবে। আমি সবশেষে যদি একটা কথা বলি আপনাকে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বর্ণ পরিচয় সদা সত্য কথা বলিব গুরুজনের শ্রদ্ধা করিব, এইসব জিনিস আবার ফিরিয়ে আনতে হবে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। ভ্যালু বেসড এডুকেশন সিস্টেম, ভ্যালু বেসড পলিটিক্যাল সিস্টেম, ভ্যালু বেসড সোশ্যাল প্রিচিং এর কোনো বিকল্প নেই। আমরা বিশ্বাস করি সেটা এবং তার মধ্যে আমরা একটা গ্রেট নেশন হতে পারি। না, সেটির যথেষ্ট সম্ভাবনা আছে। বাংলাদেশের মানুষ এত উদ্যমী মানুষ, এদেশের পরিশ্রমী মানুষ, সাধারণ মানুষ, এদেশের অর্থনীতিটা দাঁড়িয়েছে একেবারেই মেহনতি মানুষের উপরে। আমরা যদি গার্মেন্টসের কথা বলি কিংবা কৃষির কথা বলি কিংবা বিদেশ থেকে যে রেমিটেন্স আসে সবই একেবারেই গরিব মানুষের উপর দাঁড়িয়ে আছে পুরো অর্থনীতিটি। এখন সেটিকে আমরা যেটি বলছিলেন আমাদের সম্মানিত দুজন অতিথি, বিশেষ করে শিক্ষার দিক থেকে যদি আমরা মৌলিক জায়গাটি ধরতে পারি, আমরা নৈতিক শিক্ষার কথা ধরতে পারি, আমরা যদি আমাদের শিক্ষার একটা সত্যিকারের গুণগত পরিবর্তনের দিকে না যাই তাহলে কিন্তু এই যে কাঙ্ক্ষিত লক্ষ্যের কথা আমরা বলছি সেটি কখনোই আমরা অর্জন করতে পারবো না। আমরা আশা করি সেই দিকটি আমরা সবাই বিবেচনা করবো। শামীম হাসান এবং রাশেক রহমান দুজনকে ধন্যবাদ জানাচ্ছি আজকে আলোচনা শোনার জন্য। দর্শক আপনাদেরকেও অনেক ধন্যবাদ অনুষ্ঠানটি দেখার জন্য। আপনাদের সবার জন্য শুভকামনা, ভালো থাকবেন সবাই।